হ্যাঁ। প্রথমে হলো বিএনপি আসছে, এইটা আসলে আমরা জানি না, একটা ভালো সম্ভাবনা আছে এখানে, কোনোভাবে এটা মানে সাইড স্টেপ করার কোনো উপায় নেই, একটা ভালো সম্ভাবনা আছে। হিস্টোরিক্যাল রেকর্ড দিয়ে যদি আমরা যাই, একটা ভালো সম্ভাবনা আছে যে বড়ভাবে বিএনপি জেতার একটা ভালো সম্ভাবনা আছে। অলমোস্ট 20 বছর হয়ে যাচ্ছে মানে বাংলাদেশে সঠিক কোনো নির্বাচন হয় নাই। তো এই 20 বছর যখন কোনো নির্বাচন হয় নাই, তখন আসলে আমরা কিন্তু জানি না পাবলিক ভোটটা কোন দিকে যাবে। হ্যাঁ, কিন্তু তাহলে আপনারা বলছেন কেন, মানে এই আসছে তাহলে? আমরা বলছি না ভাই, আমি একবারও বলিনি। হ্যাঁ, আমি আপনাকে বলছি যে এত বছর নির্বাচন না হওয়ার পর আমরা আসলে সঠিকভাবে জানি না কোন দল জিতবে। হ্যাঁ, একটা ভালো সম্ভাবনা আছে বিএনপির জিতার, অবভিয়াসলি, কারণ ওয়ার্কফোর্স বিএনপির সবচাইতে বড়। এতদিন সবচেয়ে বেশি স্যাক্রিফাইসেস করেছে বিএনপি, কারণ বিএনপির নেতাকর্মীরা কিন্তু সবচেয়ে বেশি আপনার ত্যাগ স্বীকার করতে বাধ্য হয়েছে। যে এই শক্তিশালী ব্যক্তি নৌকা মার্কা, মানে ঠিক সে আওয়ামী লীগেরও নেতা না, বিএনপিরও নেতা না, কিছুই নেতা না, বাট যে শক্তিশালী ব্যক্তি বা যে শক্তিশালী চক্র নৌকার ভর নিয়ে চাঁদাবাজি করত, সেই শক্তিশালী চক্র এখনো চাঁদাবাজি করছে, হয়তো নাম বলছে আপনার ধানের শীষ বা দাঁড়িপাল্লার, আচ্ছা, কিন্তু চাঁদাবাজি ওই শক্তিশালী চক্রই করছে। আবার অনেক জায়গায় আছে যে এই দলের বা ওই দলের লোকজন চাঁদাবাজি করছে, কিন্তু চাঁদাবাজিটা গুরুত্বপূর্ণ টু রিয়েলাইজ, চাঁদাবাজিটা করতে পারছে কারণ আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নাই। এখন ধরেন এই যে এটা খুবই মানে বোকা প্রশ্ন, ধরেন সবাই বলছেন, আপনারা এর আগে কয়েকটা শত বলছেন যে ঠিক আছে নির্বাচন দিলেই বিএনপি চলে আসবে, বিএনপির নিরঙ্কুশ, এর আগে আপনি বললেন অভিজ্ঞতা রয়েছে। তাহলে কি ব্যাপারটা এমন যে এই যে ডিলে বা নানান রকম সংস্কারের কথা বলি, এটা কি ক্ষমতার লোভের একটা আক্রমণ কিনা, যে না নির্বাচন আসলেই তো ওই দলই ক্ষমতা পাচ্ছে, সুতরাং আমি এখান থেকে কতটা সুবিধা নিয়ে নিতে পারি বা কোন পর্যায়ে সেফ সাইডে থাকতে পারি, নির্বাচন রোডম্যাপটা আসলে কোন পর্যায়ে আছে? আপনি তিনটা ভিন্ন প্রশ্ন করেন, আমি একটা করে উত্তর দিই। প্রথমে হলো বিএনপি আসছে, এইটা আসলে আমরা জানি না, একটা ভালো সম্ভাবনা আছে এখানে, কোনোভাবে এটা মানে সাইড স্টেপ করার কোনো উপায় নেই, একটা ভালো সম্ভাবনা আছে। হিস্টোরিক্যাল রেকর্ড দিয়ে যদি আমরা যাই, একটা ভালো সম্ভাবনা আছে যে বড়ভাবে বিএনপি জেতার একটা ভালো সম্ভাবনা আছে। তবে এটার সাথে এই জিনিসটা মনে রাখতে হবে যে অলমোস্ট 20 বছর হয়ে যাচ্ছে মানে বাংলাদেশে সঠিক কোনো নির্বাচন হয় নাই। তো এই 20 বছর যখন কোনো নির্বাচন হয় নাই, তখন আসলে আমরা কিন্তু জানি না পাবলিক ভোটটা কোন দিকে যাবে। হ্যাঁ, কিন্তু তাহলে আপনারা বলছেন কেন, মানে এই আসছে তাহলে? আমরা বলছি না ভাই, আমি একবারও বলিনি। হ্যাঁ, আমি আপনাকে বলছি যে এত বছর নির্বাচন না হওয়ার পর আমরা আসলে সঠিকভাবে জানি না কোন দল জিতবে। হ্যাঁ, একটা ভালো সম্ভাবনা আছে বিএনপির জিতার, অবভিয়াসলি, কারণ ওয়ার্কফোর্স বিএনপির সবচাইতে বড়। এতদিন সবচেয়ে বেশি স্যাক্রিফাইসেস করেছে বিএনপি, কারণ বিএনপির নেতাকর্মীরা কিন্তু সবচেয়ে বেশি আপনার ত্যাগ স্বীকার করতে বাধ্য হয়েছে, এবং করতে বাধ্য হয়েছে। আওয়ামী লীগের যে আপনার অত্যাচার নিপীড়ন ছিল, এগুলো বিএনপির উপরেই, বিএনপি নেতাকর্মীদের উপরেই গেছে। সো প্রত্যেকটি এলাকায় বিএনপির নেতাকর্মীদের একটা পরিচিতি হয়ে গেছে যে তারা অত্যাচারিত ছিল 15 বছর, নিপীড়িত ছিল 15 বছর। সো সেই জায়গা থেকে একটা আলোচনা আসতেই পারে যে তাদের হয়তো জেতার একটা ভালো সম্ভাবনা থাকতে পারে, কিন্তু আসলে জিতবে কে এটা কিন্তু আমরা আসলে জানি না, কারণ জনগণের ভোট কোন দিকে এটা আমরা জানি না। দ্বিতীয়, আপনি বললেন যে তাহলে ওরাই যদি জিতবে তাহলে আপাতত আমরা ক্ষমতা ধরে কতদিন রাখতে পারি, সেটা একটা প্রবণতা। আমার মনে হয় না বিএনপি বা কোনো দল কোনো জায়গায় ক্ষমতা চালাচ্ছে এই মুহূর্তে, আমার মনে হয় না। তবে একটা জিনিস আমি আপনাকে পরিষ্কার করে বলতে পারি যে অন্তর্বর্তীকালীন সরকার, সেটা তাদের দুর্বলতার জন্য হোক বা যেই কারণেই হোক বা তাদের ভুল ত্রুটির জন্যই হোক, তারা আইন শৃঙ্খলা থেকে শুরু করে অনেক কিছুই নিয়ন্ত্রণে আনতে পারে নাই, এবং যেহেতু আনতে পারে নাই, অনেক জায়গায় ওই এলাকার যারা শক্তি প্রদর্শন করতে পারছে তারা সেই এলাকাগুলোতে তাদের মতো করে চলাফেরা করছে। এখন এইখানে যেহেতু এখানে একটা প্রবণতা আছে, চাঁদাবাজি কি আপনি তাদের মতো করে চলাফেরা একটু পরিশীলিত ভাবে বললেন কিনা? মানে নিশ্চয়ই মানে চাঁদাবাজি তার ভিতরে পড়ে। অনেক জায়গায় আপনি দেখবেন, আমি মানে অনেক জায়গা সম্বন্ধে জানি, সেই হিসেবে বলছি। দেখেন, পুরো বাংলাদেশ সম্বন্ধে জানি না ভাই। হ্যাঁ, মানে মনে করেন ওই হাজার হাজার ইউনিয়ন, শত শত, আপনাদের কাছে ইন্টেলটা থাকে আপনাদের, বাট অনেক জায়গা সম্বন্ধে জানি। অনেক জায়গা সম্বন্ধে যখন জানি, তখন আপনি অনেক জায়গার হিসেবে আমি আপনাকে বলছি যে এই শক্তিশালী ব্যক্তি নৌকা মার্কা, মানে ঠিক সে আওয়ামী লীগেরও নেতা না, বিএনপিরও নেতা না, কিছুই নেতা না, বাট যে শক্তিশালী ব্যক্তি বা যে শক্তিশালী চক্র নৌকার ভর নিয়ে চাঁদাবাজি করত,
সেই শক্তিশালী চক্র এখনো চাঁদাবাজি করছে, হয়তো নাম বলছে আপনার ধানের শীষ বা দাঁড়িপাল্লার, আচ্ছা, কিন্তু চাঁদাবাজি ওই শক্তিশালী চক্রই করছে। আবার অনেক জায়গায় আছে যে এই দলের বা ওই দলের লোকজন চাঁদাবাজি করছে, কিন্তু চাঁদাবাজিটা গুরুত্বপূর্ণ টু রিয়েলাইজ, চাঁদাবাজিটা করতে পারছে কারণ আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নাই। আজকে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা না থাকলে চুরি ডাকাতি অনেক কিছু হবে, এবং এই চোর ডাকাতকে যখন ধরবেন সে কোনো না কোনো পরিচয় দিবে। এখন সেই পরিচয়টা আসল কি নকল সেটা পরের কথা, আসল পরিচয় হইতে পারে, আমি না করছি না ভাই, কিন্তু সে কোনো না কোনো পরিচয় দিবে, কিন্তু ওই পরিচয়টা পরের বিষয়। প্রথম বিষয় হলো আইন শৃঙ্খলা বাহিনী কার্যকরী কিনা। এবং আরেকটা জিনিস আছে যে আইন শৃঙ্খলা বাহিনী কার্যকরী হওয়ার পর যদি একটা দল আইন শৃঙ্খলা বাহিনীর উপরে বল খাটায় যে এদেরকে ছাড়াও ওদেরকে ছাড়াও, তখন আমরা পরিষ্কারভাবে বলতে পারি যে এই দলটা এই ঝামেলার জন্য দায়ী। যেমন মনে করেন আওয়ামী লীগের শাসন আমলে আইন শৃঙ্খলা বাহিনী খুব শক্তিশালী ছিল, অন্য কেউ আওয়াজ তুলতে পারতো না, আমরা কথা বলতে পারতাম না ভাই, আমরা ভদ্র মিটিং মিছিল করতে পারতাম না, চাঁদাবাজি তো অনেক পরের কথা। তো এই যে আইন অনেক শক্তিশালী ছিল, কিন্তু একটা গ্রুপকে এই আইন শৃঙ্খলা বাহিনী আরো ক্ষমতায়ন করতো চাঁদাবাজি করবার জন্য। তখন আমরা বলতে পারি, মানে আমার কাছে যেমন ইত্তেফাক একটা চাঁদা না পেয়ে মাহেন্দ্র চালককে মারধর, 2 বিএনপি নেতা আটক, 2 বিএনপি নেতা আটক, এরকম প্রচুর, সপ্তাহে অন্তত 8-10টা খবর। ইলেকশনে যে দল ক্ষমতা আসে সেই দলের সদস্যকে এভাবে আটকের খবর আসবে গণমাধ্যমে। দেখেন এখানে বিষয়টা চলে আসে হলো যে সরকার পরিচালনা কেমন কিভাবে হবে, শুধু এইটা না, এখানে চলে আসে আমাদের কালচারাল অ্যাসপেক্টস, যে এখন কি হচ্ছে আর একটা কার্যকরী সরকার আসলে কি হবে। একটা কার্যকরী সরকার আসলে অবভিয়াসলি আমরা আশাবাদী থাকবো যে আইন শৃঙ্খলা বাহিনী শক্তভাবে তাদের কাজগুলো করতে পারবে। আজকে আইন শৃঙ্খলা বাহিনীগুলো দুর্বল, মানে অগাস্টে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কি হয়েছে এটা নিয়ে আসলে লম্বা আলোচনার দরকার নাই। তাদেরকে, মানে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে এত খারাপ ভাবে অপব্যবহার করেছিল শেখ হাসিনা, যে এরপর আইন শৃঙ্খলা বাহিনীর অনেকেই পলাতক, অনেকে চাকরিতে ফেরত আসে নাই, কারণ তারা জানে তারা কি করেছে। এবং সেই জায়গা থেকে আপনার মোরালি আইন শৃঙ্খলা বাহিনীর মোরাল ব্যাকবোন ভেঙে গেছে, যে তাদের এখন আর সাহস নাই যায় সামনে কিছু করার। আমি মানে ঢাকা শহরে আমি ধানমন্ডি বনানী এলাকায়ও দেখেছি যে রেগুলার রিক্সাওয়ালা বকাবাদ্য করছে বা মারতে যাচ্ছে একটা কনস্টেবলকে, যেখানে মনে করেন ঠিক উল্টা তো না, উল্টার অনেক বেশি হতো আরো 1 বছর আগ পর্যন্ত। সো সেই জায়গা থেকে আপনি মোটামুটি ধরে নিতে পারেন যে আইন শৃঙ্খলা বাহিনীর একটা শক্ত, মানে ভালোভাবে দুর্বলতা একটা চলে এসেছে। এই দুর্বলতাটাকে সরিয়ে তাদেরকে আবার শক্তিশালী করার জন্য কি কি কাজ করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তেমন কোনো কাজই করা হয়নি, কিছুই করা হয়নি। এম্পাওয়ারমেন্ট যে হবে, এই এম্পাওয়ারমেন্টের কোনো কাজ করা হয়নি। তো আইন শৃঙ্খলা বাহিনী এখন দুর্বল। তো আইন শৃঙ্খলা বাহিনী যখন শক্তিশালী হবে, রাতারাতি বাংলাদেশ পরিষ্কার হয়ে যাবে না ভাই। মানে কালকে নতুন সরকার এসে আইন শৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী করলে বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, বা চাঁদাবাজরা রাজনৈতিক নাম নিবে না, বা রাজনীতিবিদরা কিছু চাঁদাবাজি করবে না, এগুলো হঠাৎ করে বাংলাদেশ বদলে যাবে না। আজকে এই যে আপনি বলেন এই যে এনসিপির ছেলেপেলেগুলো এসেছে, ওরা চাঁদাবাজি কম করছে? ওরা তো মানে খবরটা কম। আমি এনসিপি নেতারা আটক এরকম খবর আলাদাভাবে দোষ দিচ্ছি তা না, আমি আমাদের কালচারকে কিছু দোষারোপ করছি। রাইট, আমাদের কালচারকে আমি কিছু দূর দোষারোপ করছি, যে আমাদের কালচারটা কিছু দূর এইভাবে দূষিত, কারণ আমরা যে জিনিসটা করেছি, যে আমরা আমাদের তরুণ সমাজের জন্য কর্মক্ষেত্র তৈরি বা অনেক কিছুই যেভাবে করা উচিত ছিল বা যেভাবে করা প্রয়োজন ছিল সেভাবে করতে পারিনি। অবশ্যই আমি এখনো রাজনীতি, জি আপনি ইন্টারাপ্ট করছেন, যে কার্যকরী সরকার একটা কোট অ্যান্ড কোট আপনি কথা তুলেছেন। কার্যকরী সরকার যখন ধরেন যে আমরা দীর্ঘকাল 15-16 বছর ধরে দেখেছি যে কার্যত কোন রকম বিরোধী দল আমরা চোখে পড়েনি, যারা আসছে ওরা আসলে সেমি গভর্নমেন্ট ছিল। তো কার্যকরী সরকার তো মূলত প্রতিরোধের জায়গায়, প্রতিবাদের জায়গায়, সমালোচনার জায়গায় একটা ভালো ম্যান্ডেটপূর্ণ একটা দল থাকবে, সেটাই তো। কিন্তু আদৌ কি আপনি নির্বাচন উত্তর কোন দলকে বা আপনারা কোন পর্যায়ে নিজেদের ভাবছেন? ধরো যাক কথায় তুলছে বিএনপি উঠে যাচ্ছে, কিন্তু কার্যত সরকার সত্যিকারের অর্থে স্ট্রং বিরোধী দল কি থাকবে নেক্সট সংসদে? আচ্ছা, কার্যকরী সরকার আর কার্যকরী বিরোধী দল দুটো ভিন্ন জিনিস। আচ্ছা, সো যেমন মনে করেন গত 15.5 বছর কার্যকরী সরকার ছিল, শক্তিশালী সরকার ছিল, কোনো বিরোধী দলকে
শক্তিশালী সরকার ছিল এবং কার্যকরী সরকার ছিল, খুব এফিশিয়েন্ট সরকার ছিল, এবং ওই সরকার যেহেতু করাপ্ট ছিল সেহেতু তারা করাপশনটা খুব এফিশিয়েন্টলি করেছে। আচ্ছা, মানে প্রত্যেক বছর লক্ষ কোটি টাকা পাচার করে দেওয়া কিন্তু এত মুখের কথা না ভাই, এভরিথিং মুখের কথা না। হ্যাঁ, সো খুবই এফিশিয়েন্টলি তারা কাজটা করেছে। কার্যকরী এবং এফিশিয়েন্ট সরকার ছিল, ইজ জাস্ট প্রচন্ড ভাবে করাপ্ট সরকার ছিল, তার জন্য দেশকে একদম লুট করে ছারখার করে দিয়েছে, এবং প্রচন্ড ভাবে ডিক্টেটোরিয়াল এবং অথরিটেরিয়ান সরকার ছিল, তাই কোনো অপোজিশন আওয়াজকে জোরে আওয়াজ করতে দেয়নি। সো কার্যকরী বিরোধী দল কাজ করতে পারেনি। মানে বিরোধী আমরা সবাই বিরোধী যারা ছিল, মানে সবচেয়ে কার্যকরী মানে শক্তিশালী বিরোধী দল বা মেইন বিরোধী দল ছিল অবভিয়াসলি বিএনপি, কিন্তু যারাই আমরা বিরোধিতায় ছিলাম আমরা কেউ সহজে আওয়াজ তুলতে পারি নাই ভাই। বাড়িতে অনেক সময় খুব আশঙ্কার মধ্যে থাকতাম কখন এসে তুলে নিয়ে যাবে, যেটা অ্যাকচুয়ালি থাকতাম। যেটা হয়েছে যে কার্যকরী সরকার নাই এই মুহূর্তে। আচ্ছা, কারণ সরকারের ইনএফিশিয়েন্ট, করাপ্ট হয়তো না, ঠিক আছে, তবুও করাপশন অনেক কিছু আসছে, বাট এই করাপশন ভাই আওয়ামী লীগের করাপশনের সাথে কোনো তুলনা নাই। সো আমি এটাকে আর করাপশনই বলবো না। হ্যাঁ, তরুণ কিছু অনেক কিছু বের হচ্ছে, বা সেটা অন্য জিনিস, এটাকে আমি করাপশন বলবো না। আওয়ামী লীগের করাপশনের কম্প্যারিজনে আমি এটাকে করাপশন বলবো না। কিন্তু কার্যকরী সরকার নেই। নির্বাচিত একটা সরকার আসলে আবার কার্যকরী সরকার আসবে। আমরা আশাবাদী যে সেই কার্যকরী সরকার বড়ভাবে করাপ্ট হবে না। আমরা আশাবাদী এবং এই জায়গাটায় মোটামুটি গ্যারান্টি বলতে পারি যে সেই কার্যকরী সরকার অথরিটেরিয়ান আগের মতো হবে না। কেন হবে না? দুটো বড় কারণ আছে। একটা হলো যে যেই এলিমেন্ট গুলোর মাধ্যমে আওয়ামী লীগ অথরিটেরিয়ান হয়েছিল, আপনি মনে রাখবেন 2009 থেকে 2014 আওয়ামী লীগ এত বড় অথরিটেরিয়ান ছিল না, কিন্তু 14 পর থেকে আওয়ামী লীগ ফুললি অথরিটেরিয়ান হয়েছে। সো ওই যে 14 যে ইনগ্রিডিয়েন্ট, এগুলো নেক্সট নির্বাচিত সরকার পাচ্ছে না, এটা একটা পয়েন্ট। আরেকটা দ্বিতীয় পয়েন্ট হলো যে 24-এর গণ আন্দোলনের পর বাংলাদেশের তরুণ সমাজ এবং সমাজ ওভারঅলের ভেতরে যেই নিজের প্রতি একটা আত্মবিশ্বাস এসেছে, সেই আত্মবিশ্বাস আসবার পর হঠাৎ করে কোনো সরকার অথরিটেরিয়ান হয়ে যাবে, এটা বিশ্বাসযোগ্য বলে আমি মনে করি না। সো নেক্সট সরকার, কার্যকরী সরকার অথরিটেরিয়ান এভাবে হতে পারবে না। হালকা অথরিটেরিয়ান রেশ যদি আসে, সেটা আসতেই পারে, সেটার এগেইনস্ট আবার জনগণ দাঁড়াবে। হয়তো আমরা যদি সরকারের অংশ না থাকি, তাহলে আমরা যদি সরকারের অংশ হই, তাহলে আমি বিশ্বাস করি যে আমরা অথরিটেরিয়ান রেশও কখনো আসতে দিব না। আর যদি আমরা না থাকি, যেটার একটা ভালো সম্ভাবনা আছে ভাই, ঠিক না, যদি আমরা না থাকি তাহলে আমরা সেই অথরিটেরিয়ান রেশের বিরুদ্ধে দাঁড়াবো। আচ্ছা, আমরা এটা হবে এবং জনগণ আমাদের সাথে দাঁড়াবে, বিকজ জনগণ বিরোধী দল পাবে, বাংলাদেশ বিরোধী শক্তি হবে। বিরোধী শক্তি থেকে বিরোধী দল একটা দুটো পরিণত হতে একটু সময় লাগতে পারে, কয়েক বছর সময় লাগতে পারে, বাট বিরোধী শক্তি ভাই শক্ত শক্তি থাকবে ইনশাআল্লাহ, এটা আমরা। আচ্ছা, আমাদের কালচারে কি বিরোধী দলকে মানে ওন করার মতো মানসিকতা রাজনীতিবিদদের আপনাদের হয়েছে? মানে সবাই তো আসলে ক্ষমতার মোয়াটাই খাইতে চায়, মানে না চায় না। আমি আপনাকে ছোট, মানে যেহেতু আপনি আপনাদের মতো বললেন, এই শব্দটা ব্যবহার করার জন্য আমি আপনাকে এডিশনাল দুটো কথা বলি। হ্যাঁ, 2013 সালে যখন সরকারের বিরোধিতা আমি প্রথমবার করি, এবং তখন থেকে আসলে সরকারের সাথে আমার দুঃসম্পর্ক শুরু। তো সরকারি বিরোধিতা যখন আমি করি, তখন আমার সাথে অনেক কিছু করা হয়। তো প্রথম জিনিসটা আমাকে যেটা দেয়া হয় সেটা হলো অ্যাবসলিউট প্রমিস দেয়া হয় পার্লামেন্টারি সিট। 2014 সালের যে নকল নির্বাচন হলো, মানে বিনা প্রতিদ্বন্দ্বীর নির্বাচন হলো, সেখানে আমাকে সেট সিট প্রমিস করা হয়, এবং আমি যেই সিট চাই আমার শুধু বলতে হবে কোন সিটটা চাই। হ্যাঁ, আচ্ছা। এবং দ্বিতীয়ত এইটাও যখন আমি এটাতে মানলাম না, তখন এটাও বলা হলো যে যারা আমার সাথে এই কথাটা বলছেন, আমাকে ধরে রেখে, আটকে রেখে এই আলোচনা আমার সাথে করছেন, তারা বললেন যে তারা শক্তভাবে রেকমেন্ডেশন দেবেন যেন আমি ক্যাবিনেট সিট পাই। আচ্ছা, তো এখন মানে আপনাকে ইউটিলাইজ করার জন্য তারা চেষ্টা করেছে। হ্যাঁ, এখন তারা আমাকে সত্যি বলছিল না মিথ্যা বলছিল সেটা তো কথা না। কথাটা হলো তখন বসে বসে যেই জায়গা থেকে এই অফারগুলো দেয়া হয়, যেই জায়গা থেকে এই অফারগুলো ম্যাটার করে, সেই জায়গা থেকে আমাকে বসে বসে এই অফারগুলো 2013 সালে দেওয়া হচ্ছে, আজ থেকে 12 বছর আগে। আপনি ধরেন সমৃদ্ধ পরিবারে আপনার টাকা পয়সার অভাব নেই, আপনার গোল আছে অন্য, কিন্তু কারণ রাজনীতিবিদদের কি আসলে পারে? একটু শেষ করতে দেন ভাই। বলেন, শুনতে চাই একটু। ওই যে ক্ষমতা, তো আমরা গতানুগতিক যেভাবে আপনি ক্ষমতা বললেন, সেই গতানুগতিক ভাবে তো এমপি মন্ত্রী আমরা বুঝি ক্ষমতা, রাইট? হ্যাঁ, তো এই এমপি মন্ত্রী 12 বছর আগে খোদাহাফেজ বলে আসছি। আচ্ছা, এখন আমি আমার উদাহরণটা দিলাম কারণ আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি আপনাকে বললাম, এবং আমি বিশ্বাস করি যে আমি একমাত্র ব্যক্তি না ভাই। আমি বিশ্বাস করি
আমি একমাত্র ব্যক্তি না যে এরকম, আমাকে হয়তো অফিসিয়ালি অফারটা দিয়েছে, সো অফিসিয়ালি আমি না বলার সুযোগ পেয়েছি। আরো 10 জন আছে যাদেরকে অফিসিয়ালি এইভাবে হয়তো দেয় নাই, তারা অফিসিয়ালি বলার সুযোগ পায়নি, বাট এই জায়গায় থাকলে তারা এইভাবেই না করতো। সো লোক আছে। প্রবলেমটা যেটা হয়েছে কি জানেন, আমাদের দেশে অত্যন্ত দুঃখজনক, মানে রাজনীতি মানে কতখানি সেলফ স্যাক্রিফাইস এটা আমি আপনাকে আসলে বলে বুঝাতে পারবো না। আমাদের খাওয়া নাই, ঘুম নাই, লোকজনের জন্য দৌড়াচ্ছি, কতখানি সেলফ স্যাক্রিফাইস এটা আমি আপনাকে বলে বুঝাতে পারবো না। আমাদের নিজস্ব টাকা বলতে কিছু নাই, নিজস্ব সম্পত্তি বলতে কিছু নাই, নিজস্ব সময় বলতে কিছু নাই, অ্যাকচুয়ালি নাই ভাই। এবং এটা বলতে শুনতে অনেক রকম মনে হতে পারে, বাট যতক্ষণ পর্যন্ত আসলে আপনি এটা এক্সপিরিয়েন্স করেননি, আপনি জানেন না। আপনি চিন্তা করেন ভাই, আপনি অন্য ট্রেডে থাকলে রাজার জীবনী বইতেন, কিন্তু মানে যে আসলে সত্যিকারের রাজনীতি করে বা করতে চায় তারা কত স্যাক্রিফাইস করে এটা আমি আপনাকে বলে বুঝাতে পারবো না। কিন্তু তারপরও এই পুরো প্র্যাকটিসটার নাম খারাপ হয়েছে। কেন খারাপ হয়েছে? কারণ গত সরকার, এর আগেও যে হয় নাই তা না, বাট গত সরকার সবচেয়ে বেশি হয়েছে, মানে হাসিনা সরকার সবচেয়ে বেশি হয়েছে। যেটা হয়েছে যে আসল রাজনীতিবিদদের রাজনৈতিক পজিশনে দেয়া হয় নাই, গেছে হলো হাসিনার গুন্ডা পান্ডারা, চোর লুটেরারা, যার জন্য কিন্তু হাসিনা বলতো 5টা গুন্ডা 10টা পান্ডা, বা 5টা হন্ডা 10টা পান্ডা, নির্বাচন ঠান্ডা। হ্যাঁ, সো এই যে এই গল্পগুলো হাসিনা কেন বলতো? কারণ হাসিনা আশেপাশে ছিলই তারা। এবং তখন দিনের পর দিন যখন গণমাধ্যমে জনগণ দেখেছে রাজনীতির নামে একটা ডাকাত, একটা গুন্ডা, একটা ব্যাংক লুটেরা, তখন তারা মনে করা শুরু করেছে এরাই হলো রাজনীতিবিদ, এইটা মানে রাজনীতিবিদ। এটা সত্যি না ভাই। কিন্তু এখন তো আচ্ছা, আপনি শেষ করেন, আমি বলছি। আমার মনে হয় এখন আমাদের গণমাধ্যমেরও একটা দায়িত্ব আছে যে এই জায়গাটা একটু ক্ল্যারিফিকেশন আনা এবং জনগণের কাছে একটু পরিষ্কার করা যে আসলে যারা রাজনীতি করেন এবং মানে লুটেরা না আর কি রাজনীতি করেন, তারা কতখানি সেলফ স্যাক্রিফাইস করেন। এবং এটা যে একটা হেটেড ক্লাস হওয়ার জিনিসটা, যে আমি বলবো না আরে আমার গর্দব ছেলেটা রাজনীতি করবে বা এই রাস্তার গুন্ডাটা রাজনীতি করবে, আমার যে ছেলেটা পিএইচডি করছে সে রাজনীতি করবে না, এটা যে কতখানি এটা ভুল ধারণা, এটা গণমাধ্যমেও এখন একটা দায়িত্ব আছে আস্তে আস্তে পরিষ্কার করা শুরু করা। অর্থাৎ রাজনীতি এই জায়গাটাকে ডিলাইট করা।